সবাইকে শুভ সন্ধ্যা এবং সালাম। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে শনিবার নিউ ইয়র্কে বছরের প্রথম তুষারপাত ও সতর্কতা জারির কথা বলা হয়েছে, সুতরাং আপনারা সবাই সতর্ক থাকবেন। আমদানিকে গ্রেসি মেনশনে ভূত প্রেতের উৎপাতের ভয় দেখিয়েছেন মেয়র এরিক অ্যাডাম। যুক্তরাষ্ট্রে ভিজিট ভিসা আবেদনে 5 বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস দাখিল করতে হবে 42 দেশের নাগরিকদের। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন ও গণভোট, বিএনপি, জামাত ও এনসিপির স্বস্তি প্রকাশ। কেমন হবে বিএনপি জামাতের নেতৃত্বে নির্বাচনী জোট, এই বিষয়টি আজকে আলোচনা করব। এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর খেদুক্তি, অন্তর্বর্তী সরকারের সময় অপমানিত বোধ করেছে, এই হচ্ছে আজকের সাবজেক্ট। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন ডক্টর নকিবুর রহমান, ইব্রাহিম চৌধুরী কুকুর এবং শাহাব আহমেদ, সাথে আছেন নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, আপনার কাছে যাচ্ছি। আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর উপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আজকে যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্ট ভেনেজুয়েলার উপরে স্যাংশন আরোপ করেছে। স্যাংশনটি দেওয়া হয়েছে মাদুরোর পরিবার এবং ভেনেজুয়েলার সাথে যারা যে সমস্ত তেল কোম্পানি ট্যাঙ্কারদের ব্যবসা রয়েছে, অর্থাৎ ভেনেজুয়েলার তেল যে সমস্ত ট্যাঙ্কারে করে বিদেশে পাঠানো হয়, রপ্তানি করা হয়, সেই ট্যাঙ্কগুলোর উপরে, বড় বড় ট্যাঙ্কগুলো, এগুলোর উপরে স্যাংশন জারি করা হয়েছে আজকে। এবং সেই অয়েল কোম্পানি, যারা যে সমস্ত তেল কোম্পানিগুলো সেই ট্যাঙ্কারের মাধ্যমে ভেনেজুয়েলা থেকে তেল রপ্তানি করে থাকে, সেগুলোর উপরও এই নিষেধাজ্ঞা স্যাংশন জারি করা হয়েছে। স্যাংশন জারি করার সময় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ কমার্স জানিয়েছে যে এই সমস্ত তেল বিক্রির মাধ্যমে মাধ্যমে মাদুরো তার অবৈধ সরকারের শক্তি বৃদ্ধি করছেন এবং একই সাথে সন্ত্রাসবাদ এবং যুক্তরাষ্ট্রে মাদক প্রচারের কাজে ব্যয় করছেন। এই অভিযোগে তাদের বিরুদ্ধে এই স্যাংশন গুলো আরোপ করা হয়েছে। 6টি শিপিং কোম্পানি এবং আরো আপনারা জানেন দিন কয়েক আগে একটি বড় তেলের ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাষ্ট্র, এবং আজকে তারা জানিয়েছে ভবিষ্যতে এই আটক অভিযান অব্যাহত থাকবে। অর্থাৎ ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করে যে সমস্ত তেল ট্যাঙ্কার গুলো রপ্তানি করার জন্য বের হবে ভেনেজুয়েলার বন্দর থেকে, সেগুলোকে আন্তর্জাতিক সমুদ্র সীমায় আসার সাথে সাথেই সেগুলোকে আটক করা হবে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একাধিক জাহাজ সেখানে মোতায়েন রয়েছে সেই ট্যাঙ্কার গুলোকে আটক করার জন্য। অতএব মাদুরোর উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সর্বশেষ উদ্যোগ হচ্ছে এটি। এবং এবং তবে এই যে যেই যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্ট যে বক্তব্যটি দিয়েছে তাতে মনে হচ্ছে যে ভেনেজুয়েলার আয়ের একটি বড় উৎস হচ্ছে এই তেল রপ্তানি, এবং এই তেল রপ্তানিকেই আরো সংকুচিত করে ফেলার জন্যই যুক্তরাষ্ট্র এই সর্বশেষ স্যাংশনটি আরোপ করেছে। তবে তবে স্যাংশন আরোপ করলেও মাদুরো অনেকটা একা নন, এটি বলা যায়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে আজ তার টেলিফোনে কথা হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাকে সর্বতোভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয়, রাশিয়ার প্রেসিডেন্টের পরপরই তার সাথে কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, এবং লুলাও তাকে দুই প্রেসিডেন্ট, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ক্যারিবিয়ান এলাকায় যে পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এবং বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বাধুনিক যুদ্ধ জাহাজ জেরাল্ড ফোর্ড সেখানে উপস্থিতির ফলে সে এলাকায় ক্ষমতার যে ভারসাম্য, আর সেই বিষয়ে তারা দুজনে আলোচনা করেছেন। এবং বিশেষ করে সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকার অঞ্চল অশান্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কা থেকে তারা দুজনের মধ্যে মত বিনিময় করেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এবং মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট অফিস থেকে এই তথ্যটি আজকে জানানো হয়েছে। আপনার অনেকেরই হয়তো মনে আছে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী যে শাটডাউনটি ছিল, এবং এই শাটডাউন যেদিন বন্ধ হয় সেদিন একটি কথা আমরা সবাই জেনেছিলাম যে বন্ধ হচ্ছে একটি কারণে, একটি শর্ত, সেটি হচ্ছে যে এই শাটডাউন উঠে যাবার পর রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা মিলে হেলথ কেয়ার সাবসিডি অর্থাৎ ওবামা কেয়ারের প্রিমিয়াম দেওয়ার ব্যাপারে যে সুযোগটি ছিল, যেটি 31শে ডিসেম্বর বন্ধ হয়ে যাচ্ছে,
সেই ব্যাপারে আলোচনা করবেন, একটি সমাধানে আসার চেষ্টা করবেন। কিন্তু এই পর্যন্ত ২ টি বিল উত্থাপন করা হয়েছে সিনেটে। এই প্রসঙ্গে একটি করেছেন ডেমোক্র্যাটরা, যারা ৩ বছরের এক্সটেনশন চেয়েছেন ওবামা কেয়ার প্রিমিয়ামের, যেটি প্যান্ডেমিক থেকে শুরু হয়েছিল। সেটি তারা চেয়েছিলেন, সেটিও নাকচ হয়ে গিয়েছে ভোটে। এমনকি কয়েকজন রিপাবলিকান সদস্য কিছুটা কমিয়ে এনে সেই প্রিমিয়ামের মূল্য কিছুটা কমিয়ে এনে আম আ তাকে সহনীয় করার যে উদ্যোগ আ মা উ গ্রহণের জন্য রিপাবলিকানদের পক্ষ থেকে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল ভোটাভুটিতে, সেটিও পাস করেনি। অতএব ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলেরই উদ্যোগ ব্যর্থ হয়েছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এর আওতায় যে প্রিমিয়াম দেওয়ার যে বিষয়টি ছিল, স্বল্প মূল্যে প্রিমিয়াম দিয়ে সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পাওয়ার, সেটি কিন্তু ১লা জানুয়ারি থেকে সেই সুযোগটি আর থাকছে না। অতএব ওবামা কেয়ারের আওতায় যারা স্বাস্থ্যসেবা নিতেন, তাদের প্রিমিয়াম দ্বিগুণ, কারো, কারো ক্ষেত্রে ৩ গুণ পর্যন্ত হয়ে যাবে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রস্তাবটি ছিল যে এই চাপ সামলানোর জন্য আ আ বা যারা ওবামা কেয়ারের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতেন, তাদের প্রিমিয়ামের চাপ সামলানোর জন্য $১,০০০ কিংবা $১৫০০ এর চেক প্রদান করা হোক, সেই প্রস্তাবটিও রিপাবলিকানরাই নাকচ করে দিয়েছে। অতএব সেটিও পাস হয়নি। অতএব দেখা যাচ্ছে যে ওবামা কেয়ার যে সে স্বল্প মূল্যে প্রিমিয়াম দিয়ে ওবামা কেয়ার পাওয়ার যে সুযোগটি ছিল, সেটি আর জানুয়ারির ১ তারিখ থেকে থাকছে না। তবে জানুয়ারি আ বা বা গত এক মাসেরও বেশি সময় ধরে ডেমোক্রেটরা এই প্রিমিয়ামের সুবিধাটি রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে, এবং তারা প্যান্ডেমিক আ তা বা বা শাটডাউন এর ব্যাপারটিও দীর্ঘায়িত করেছে। শুধুমাত্র রিপাবলিকানদের উপর এই প্রিমিয়ামের স্বল্প মূল্যে প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থাটি বহাল রাখার জন্যে। কিন্তু সেটিও শেষ পর্যন্ত কার্যকর হয়নি। তবে এই ভোটাভুটির পর ডেমোক্র্যাট নেতা চাক শুমার সতর্ক করে দিয়েছেন যে এই এই এ এর ফলে, অর্থাৎ ওবামা কেয়ার প্রিমিয়াম আ স্বল্পমূল্যে প্রিমিয়াম দেওয়ার সুবিধা থেকে বঞ্চিত যুক্তরাষ্ট্রের মানুষ স্বাস্থ্যসেবা থেকেই সম্পূর্ণভাবে বঞ্চিত হবে। অনেকের পক্ষে এই অতি মূল্যের প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্যসেবা নেওয়া সম্ভব হবে না। এটি বলেছেন সিনেটর চাক শুমার। লেটিশিয়া জেমসের ভাগ্যটাই খুব সুপ্রসন্ন বলা যায়। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিদ্বেষের শিকার হয়ে লেটিশিয়া জেমসের বিরুদ্ধে ৩য় দফায় যে ইনডাক্টমেন্ট জারি করার চেষ্টা, সেটিও ডিপার্টমেন্ট অফ জাস্টিস উদ্যোগটি ব্যর্থ হয়েছে। কারণ মেরিল্যান্ডের একটি আলেকজান্দ্রিয়া ভার্জিনিয়ার একটি গ্র্যান্ড জুরি, ফেডারেল গ্র্যান্ড জুরি ৩য় বারের মতো লেটিশিয়া জেমসের বিরুদ্ধে ইনডাক্টমেন্ট, অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনে আ অস অস্বীকৃতি জানিয়েছে। এর আগে ২ দফা ট্রাম্প প্রশাসনের চেষ্টা ব্যর্থ হয়েছে। ১ম দফা যে ইনডাক্টমেন্টটি জারি করা হয়েছিল, সেটি যিনি ইনডাক্টমেন্ট জারি করেছিলেন, যে প্রসিকিউটর, তিনি সেটি ইনডাক্টমেন্ট জারি করার যোগ্যই নন, এমন অজুহাতে ফেডারেল জাজ সেটি নাকচ করে দিয়েছিলেন। ডিপার্টমেন্ট অফ জাস্টিসের পক্ষ থেকে গ্র্যান্ড জুরির মাধ্যমে ২য় দফা লেটিশিয়া জেমসের বিরুদ্ধে ইনডাক্টমেন্ট, তার মর্টগেজ ফ্রড এর মামলায়, মর্টগেজ ফ্রড এর অভিযোগে তার বিরুদ্ধে এই ইনডাক্টমেন্ট ইস্যু করার জন্য গ্র্যান্ড জুরিকে চাপ দেওয়া হয়। কিন্তু ২য় দফায়ও গ্র্যান্ড জুরি আ আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনে অস্বীকৃতি জানান। আজকে গতকাল ৩য় গ্র্যান্ড জুরিও সেটি অস্বীকৃতি জানিয়েছে। অতএব ট্রাম্প প্রশাসনের, বিশেষ করে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মানতে গিয়ে নানান চাপের মধ্যে পড়েছেন। বিশেষ করে ১ম এ পড়েছেন বিচারকের চাপের মধ্যে, এখন পড়েছেন গ্র্যান্ড জুরি, ২ টি গ্র্যান্ড জুরির চাপের মধ্যে। তারা কেউই এই সমস্ত আ অভিযোগ শোনার পর এবং সাক্ষী শোনার পর তারা মনে করেন যে লেটিশিয়া জেমসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করার জন্য যথেষ্ট প্রমাণাদি এবং অভিযোগের মাধ্যমে শাস্তি পেতে পারেন, এমন কোন নিশ্চয়তা নেই। অতএব তারা ইনডাক্টমেন্টটি প্রদানে অস্বীকৃতি জানিয়েছেন ৩য় বারের মতো। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, আজকেই একজন যুক্তরাষ্ট্রের ফেডারেল জাজ, ডিস্ট্রিক্ট জাজ পলা জিনাস, তিনি আ জানিয়েছেন তিনি আপনার যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিককালের সবচাইতে আলোচিত অভিবাসী, যাকে একবার এল সালভাডরে ডিপোর্ট করা হয়েছিল আদালতের নির্দেশ অমান্য করে। গত মার্চ মাসে তাকে আবার এই সামারে ফিরিয়ে আনা হয়েছিল বিচারকের নির্দেশে। আজকে তাকে আরেকজন বিচারক তাকে জামিনে মুক্তি করার নির্দেশ দিয়েছেন। কারণ যে বিচারক পলা জিনিস বলেছেন যে যুক্তরাষ্ট্র সরকারের কাছে এমন কোন প্রমাণ নাই
যে তাকে আনুষ্ঠানিকভাবে অতি সত্বর ডিপোর্টেশন করা সম্ভব হবে। অতএব তাকে জেলে আটকে রাখার কোনো সুযোগ নেই ফেডারেল সরকারের। অতএব তিনি তাকে অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেই তার নাম হচ্ছে কিলমার আবেরেগো। সে ভেনেজুয়েলার নাগরিক, কিন্তু তাকে এল সালভাডরে পাঠানো হয়েছিল ভুলবশত ডিপোর্ট করে তাকে ফিরিয়ে আনা হয়েছিল, যেটা একটু আগে বললাম। তাকে আজকে বিচারকের নির্দেশের পর মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি ম্যারিল্যান্ডে পরিবারের কাছে ফেরত গিয়েছেন। তবে তার ডিপোর্টেশন মামলাটা কিন্তু অব্যাহত রয়েছে এবং সেই মামলায় আনুষ্ঠানিকভাবে কবে নাগাদ এই মামলার কাজটি শেষ হবে এবং কবে নাগাদ তার বিরুদ্ধে চূড়ান্ত রিমুভাল অর্ডার আদায় করা সম্ভব হবে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের পক্ষে, সেটি অনিশ্চিত থাকার কারণেই তাকে জামিনে মুক্তি দিয়েছেন বিচারক পলা জিনিয়াস। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টির একটি বিশ্লেষণ আজকে প্রকাশ করা হয়েছে এবং সেই বিশ্লেষণে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ সবাই প্রায় এই ট্যারিফ বাবদ প্রতি পরিবার পিছু $1,200 অতিরিক্ত তাদের পকেট থেকে বের করে নেওয়া হয়েছে ট্যারিফের নামে। এবং এই ট্যারিফ আদায় আরোপ করতে গিয়ে যে অর্থ এই প্রতিটি পরিবারকে প্রদান করতে হয়েছে গড়পড়তা তার পরিমাণ $1,200 এবং এটি যুক্তরাষ্ট্রের তহবিলে গিয়েছে। অর্থাৎ নিজের দেশের নাগরিকদের কাছ থেকেই ট্যারিফের অর্থটি বেশিরভাগ ক্ষেত্রে আদায় করা হয়েছে এবং এটি গড়পড়তায় পরিবার পিছু কষ্ট হতে ব্যয় হয়েছে $1,200 এবং ট্যারিফ বাবদ এই পর্যন্ত ট্রাম্প প্রশাসন, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর এ পর্যন্ত $159 বিলিয়ন অতিরিক্ত ট্যারিফ আদায় করেছে, যেটি গড়পড়তায় পরিবার পিছু যুক্তরাষ্ট্রে পড়ে $1,198, প্রায় $1,200। এবং সেই হিসাবেই ডেমোক্রেটরা বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই শাস্তিমূলক ট্যারিফ আরোপের শাস্তিটা যুক্তরাষ্ট্রের জনগণই বেশি ভোগ করেছে। কারণ বিদেশি কোম্পানিগুলো পণ্য রপ্তানি ক্ষেত্রে যে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতো ট্যারিফের মাধ্যমে, সেটি তারা যুক্তরাষ্ট্রের ভোক্তা অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাস্টমারদের ঘাড়েই বেশিরভাগ ক্ষেত্রে চাপিয়ে দিয়েছেন। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস আজকে জানিয়েছেন যে আগামী 1 জানুয়ারি মেয়র জোহরান মামদানির শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত নাও থাকতে পারেন। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন যে মেয়র জোহরান মামদানির কিছু উগ্র সমর্থক সেখানে অন্য ধরনের একটি দৃশ্য সৃষ্টি করতে পারে, এমন তথ্যের ভিত্তিতেই তিনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে জানাননি এখনো যে তিনি যাবেন না সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে। তবে তিনি আজকে সাংবাদিকদের বলেছেন যে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত নাও থাকতে পারেন এবং না থাকার উপরেই তিনি গুরুত্বটা বেশি দিয়েছেন। আজকে শেষ করছি, যুক্তরাষ্ট্রে একটি স্বাধীন দেশ এবং ধর্মীয় আচার-আচরণ, ধর্মীয় উপাসনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে সকল ধর্মের মানুষই প্রায় সমান স্বাধীনতা ভোগ করে থাকে। যুক্তরাষ্ট্রে আপনারা জানেন জনগণের একটা বড় অংশই খ্রিস্ট ধর্মাবলম্বী। এরপরে মুসলিমরা রয়েছেন, এরপরে ইহুদি সম্প্রদায়ের লোক রয়েছেন, এরপরে হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছেন, এরপরে বুদ্ধ সম্প্রদায়ের রয়েছেন। কিন্তু আজকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে একটি স্তম্ভ স্ট্যাচু নির্মাণ করা হচ্ছে নর্থ ক্যারোলাইনা থেকে, নর্থ ক্যারোলাইনার একটি শহরে। সেই স্ট্যাচু অফ লিবার্টি থেকে উঁচু হবে এবং সেটির নির্মাণ কাজ কয়েক ধাপে হবে। প্রথম ধাপ শেষ করে ফেলা হয়েছে ইতিমধ্যেই। 155 ফুট স্ট্যাচু, যেটি লিবার্টির চাইতেও বড় এবং সেই স্ট্যাচুর নাম দেওয়া হচ্ছে হিন্দু গড অফ ওয়ার, অর্থাৎ হিন্দু দেবতা, যুদ্ধের যে দেবতা, সেই দেবতাকে নামকরণে দেবতার নাম হচ্ছে মুরুগান। সেই মুরুগান দেবতার উদ্দেশ্যেই নিবেদিত এই স্ট্যাচুটি 155 ফুট এবং এটি এবং পৃথিবীর সবচেয়ে বড় উঁচু স্ট্যাচু হচ্ছে এটি, যেটি নির্মাণ করা হচ্ছে চ্যাথাহাম কাউন্টি, নর্থ ক্যারোলাইনাতে এবং সেটির কাজ প্রায় শেষ। উদ্যোক্তারা জানিয়েছেন তাদের এখন প্রয়োজন $10 মিলিয়ন প্রজেক্টে, তাদের এখন মাত্র প্রয়োজন $1.9 মিলিয়ন এবং এটি আগামী কিছুদিনের মধ্যেই কাজটি শেষ হবে। নর্থ ক্যারোলাইনা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের হিন্দু সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য শহরে পরিণত হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্টেট থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন নর্থ ক্যারোলাইনার এই শহরটি থেকে আসা শুরু করেছেন এবং রালিত একটি টাওয়ার রয়েছে, সেই শহরটি হচ্ছে ক্যারি। সেখানেও একটি 87 ফুট উচ্চতার টাওয়ার রয়েছে, ইউনিটি অ্যান্ড প্রসপারিটি, যেটি উদ্বোধন করা হয়েছিল 2022 সালে। আপাতত এখানে শেষ করি।
আবার আপনার সাথে কথা হবে। আবার আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, আপনি যেটা বললেন যে ট্যারিফ, সো একদিকে ট্যারিফ, প্রচুর ট্যারিফ আদায় করা হয়েছে বিলিয়ন্স অফ ডলার, অন্যদিকে হেলথ কেয়ার আপনি জানেন যে প্রবলেম, যে মেডিকেয়ার এগুলো কেটে নেওয়া হচ্ছে, অন্যদিকে বলা হচ্ছে যে সবাইকে $2,000 করে প্রণোদনা দেওয়া হবে। অ্যান্ড সব মিলিয়ে হোয়াট ইজ দ্য ফিউচার, আপনার কী মনে হয় যে বিশেষ করে নিম্ন আয়ের লোক যারা, হোয়াট ইজ দেয়ার ফিউচার? কারণ আসলে আপনি জানেন যে মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে সময় অতিক্রান্ত করছে, যে যারা বিশেষ করে নিম্ন আয়ের বা মধ্য আয়ের লোক যারা। খুবই খুবই দুর্ভাগ্যজনক একটা সিচুয়েশনের দিকে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজের যাত্রা শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণের পর থেকেই। এবং মূলত যে বিষয়টা আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে অভিবাসী সম্প্রদায়ের লোকজনকে শাস্তি দেওয়ার উচিত, কারণ শাস্তি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকাণ্ডে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত সমাজের সবাই বোধহয় অভিবাসী সম্প্রদায়ের লোক, এবং সবাই সরকারের সুবিধা গ্রহণ করে থাকেন, এবং এই সুবিধাটি তারা সংকুচিত করে আনতে চান, একেবারে বন্ধ করতে চান না, সংকুচিত করে আনতে চান, এবং এটি একটি চাপের মধ্যে রয়েছে। তবে এটাও সত্যি, অস্বীকার করার কোনো উপায় নাই, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্নভাবে অ্যাবিউজ হয়েছে, অপব্যবহার হয়েছে, এবং এই অপব্যবহারের কর্মকাণ্ডের সাথে অভিবাসী সম্প্রদায়ের একটা অংশ জড়িত, এবং সেই দিকটাই ট্রাম্প প্রশাসনের দৃষ্টি বেশি। কারণ বিশেষ করে যেমন ধরুন এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের যে প্রিমিয়াম সুবিধাটি বন্ধ করে দেওয়া হচ্ছে, এটি মূলত ট্রাম্প প্রশাসনের অভিযোগ হচ্ছে যে এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের মাধ্যমে আসলে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করে তাদের স্বাস্থ্য সুবিধা প্রদান করা হয়, কিন্তু ব্যাপারটি পুরোপুরি সত্য নয়, আংশিক সত্য, অস্বীকার করার উপায় নেই, পুরোপুরি সত্য নয়। এবং আরেকটি ব্যাপার আপনারা জানেন যে মার্জরি টাইলার গ্রিন, উনি তো আর অভিবাসীও নন, একেবারে দরিদ্র পরিবারও নন, আর তার নিকট আত্মীয়রাই কিন্তু এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের সুবিধাভোগী ছিলেন, এবং যেই কারণে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের এই নীতির বিরোধিতা করে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বাদানুবাদে জড়িত হয়ে কংগ্রেস থেকেই পদত্যাগ করেছেন। অতএব এই বিষয়টা কিন্তু সেইভাবে যদি আমরা দেখি তাহলে মনে হচ্ছে যে ডেমোক্র্যাটদের, বিশেষ করে যে গত 2024-এর নির্বাচনে ডেমোক্র্যাটদের ব্যর্থতার একটি শিকারে পরিণত হচ্ছেন যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজ। যদিও অবস্থা কিছুটা ফিরতে শুরু করেছে, এ পর্যন্ত 23টি নির্বাচনে, মানে 23টি ল মেকারদের নির্বাচন, অর্থাৎ বিভিন্ন কাউন্টি, বিভিন্ন স্টেটে যারা আইন প্রণয়ন করে, এই ধরনের 23টি নির্বাচনে ডেমোক্র্যাটরা কিন্তু ফিরে আসতে শুরু করেছেন, জয় পেতে শুরু করেছেন, এবং আগামী মধ্যবর্তী নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, এবং সেই নির্বাচনে যদি, আমি আবারও বলি যদি শব্দটা, ডেমোক্রেটরা যদি হাউস অথবা সিনেটের সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে ট্রাম্প প্রশাসনের এই চাপ আরো বেশি অব্যাহত থাকবে এবং আরো বেশি শুরু হবে। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের যে ক্ষমতা, সেই ক্ষমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার মতো একটাই উপায়, সেটি হচ্ছে যে আগামী মধ্যবর্তী নির্বাচন, এবং মধ্যবর্তী মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজের যারা আছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যারা ভোট দেননি কিংবা ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ অনুভব করেন না, তাদের ভোট কেন্দ্রে যেতে হবে, এবং যারা ভোটার হওয়ার যোগ্য তাদের অনতিবিলম্বে ভোটার হওয়া উচিত। থমাস, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর নাকিবুর রহমান, আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ইব্রাহিম সিদ্দিক খোকন, দুজনকেই অভিনন্দন, শুভেচ্ছা। প্রফেসর নাকিবুর রহমান, আপনার কাছে আজকে বাংলাদেশ নিয়ে আলোচনা করবো, বাট এর আগে দুজনের কাছে, ইব্রাহিম সিদ্দিক খোকন এবং আপনার দুজনের কাছে, প্রথমে আপনার কাছে যাই যে যুক্তরাষ্ট্রের ভিজিট ভিসা আবেদনে 5 বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস দাখিল করতে হবে 42 দেশের নাগরিকদের। এটা অনেক দেশেই এই বিষয়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে হোয়াট উড বি, যে 5 বছরের সোশ্যাল মিডিয়া হিস্ট্রি, আপনি তো বুঝেন এটা ইট ইজ মানে টাফ। এক্স্যাক্টলি রিকোয়ারমেন্টসটা কি আপনার? জি, অনেক ধন্যবাদ তাহের ভাই। এটা বিষয়টা হলো যে ইতিপূর্বেও যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনের সময় যারা অ্যাপ্লিকেন্ট, ইমিগ্রেন্ট এবং নন ইমিগ্রেন্টদের তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দিতে হতো। এটা এটা কিন্তু একটা নতুন, ট্রাম্প যখন 2016 সালে এসেছিলেন তারপর থেকে এই সোশ্যাল মিডিয়া একটা সফট ভেটিং হতো, যে সোশ্যাল মিডিয়াতে কোনো
টেরোরিস্ট অ্যাক্টিভিটিস কিংবা কোনো হিউম্যান ট্রাফিকিং, এই জিনিসগুলার এটা কন্টিনিউ হয়েছে বাইডেনের আমলেও। কিন্তু এটাকে এক্সট্রিম ভেটিং এর পর্যায়ে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটা মূলত আমরা দেখেছি এটার কিছুটা প্রয়োগ হতে বাইডেনের শেষ আমলে এবং স্পেশালি ট্রাম্পের শুরুর দিকে, যে স্পেশালি যে সমস্ত ভিজিটর ভিসা B1 B2 ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতেন, তারা ইসরায়েলের বিরোধী মানে কোট আনকোট অ্যান্টিসেমেটিক কোনো কিছু তাদের পোস্টে আছে কিনা, ফেসবুক তাদের যে হ্যান্ডেল, এটা স্টিল ইট ওয়াজ সফট ভেটিং, যে ধরেন আপনি কোনো কিছু যদি ডিলিট করে থাকেন কিংবা আপনি ইউ গো আউট অফ ইউর ওয়ে টু ক্লিন ইট, তাহলে পরে এই মানে বেসিক্যালি এটা হলো অ্যাট এ গ্ল্যান্স যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে একটা অডিট করবে, এটা সোশ্যাল মিডিয়া অডিটের মতো। সো উদ্দেশ্যটা প্রথমে ছিল যেটা, সেটা হলো যে আপনি কোনো টেরোরিজমের সাথে জড়িত কিনা, আপনি কোনো হিউম্যান ট্রাফিকিং এর সাথে জড়িত কিনা। তো ওটাকেই বাইডেন প্রশাসনের শেষের দিকে এবং ট্রাম্প প্রশাসনের একেবারে শুরুর দিকে এখন পর্যন্ত শুধুমাত্র ভিজিট ভিসার ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল যে আপনি ফিলিস্তিনের পক্ষে যদি কোনো র্যালিতে যান, এটাকে অ্যান্টিসেমিটিজম হিসেবে গণ্য করে মূলত আপনাকে ভিসা দেওয়া হবে না। সো এ ধরনের একটা বিষয় ছিল। কিন্তু এখন যেটা করবে সেটা হলো এআই এর সাহায্যে, এটা এক্সট্রিম ভেটিং এর মতো, যে আপনি কোনো এক সময় টুইটারে যদি কোনো কিছু বলে থাকেন যেটা ফিলিস্তিনের পক্ষে, কিংবা কোনো একটা ধরেন আপনি রিটুইট করেছেন একটা আর্টিকেল, সেটা ডিমলি ফিলিস্তিনের পক্ষে, আপনার সম্ভবত ভিসা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। এবং এটা আমরা যেটা দেখছি যে 42টা দেশের ব্যাপারে এই সিদ্ধান্ত, সো প্রায় প্রিডমিনেন্টলি মুসলিম দেশগুলো এবং আফ্রিকান দেশগুলোর ব্যাপারেই এই এক্সট্রিম ভেটিংটা হবে। সো এর কারণে এই এক্সট্রিম ভেটিং এর মাধ্যমে মূলত আমেরিকার যেই ডোনাল্ড ট্রাম্পের এবং রিপাবলিকানদের যে উদ্দেশ্য, যে একটা মানে ইম্পিরিয়াল একটা ইউরোপিয়ান অ্যাংলো আমেরিকা গড়ে তোলা, যে মানে হোয়াইট সুপ্রিমেসি আইডিওলজির যেই ম্যানিফেস্টেশন, সেটা আমরা সেদিকেই আমরা দেখছি যে যেই কথাবার্তাগুলা হচ্ছে, ইমিগ্রেশন সিস্টেমটা এক্সট্রিমলি will be difficult for brown and black people, এবং এটা আমরা we knew all that. আমাদের প্রিয় ভাই ইব্রাহিম চৌধুরী ভাই আছেন, ইনি রিপাবলিকান পার্টির খুব বড় সমর্থক। এই ট্রাম্পের এই পলিসির কারণে ইব্রাহিম ভাইয়ের পরিবারও এফেক্টেড হবে। এটা খুব দুর্ভাগ্যজনক যে আমরা নির্বাচনের আগে আমাদের মানে ওই যে একটা প্রবাদ আছে না, যে কুড়াল কিন্তু শক্তিশালী হতে পারে না কাঠের সাহায্য ছাড়া, এবং ওই কুড়ালের কান্নাকাটি যে আমাকে একটু সাহায্য করো, গাছরা দয়া পরবশ হয়ে কুড়ালকে একটা কাঠ ধার দিল, তারপরে গাছ নিজেই এটার দ্বারা এফেক্টেড হলো। সো ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচিত হতে পারতো না হিসপ্যানিক এবং অন্যান্য মাইনরিটিদের সাহায্য ছাড়া। এবং যেটা আমরা দেখেছি যে নিউ জার্সিতে, নিউ ইয়র্কে, যেখানে প্রচন্ড ইমিগ্রেন্ট অধ্যুষিত এলাকা, সেই জায়গাগুলোতেও ডোনাল্ড ট্রাম্প অলমোস্ট 45% ভোট পেয়েছে। সো এটা অ্যালার্মিং, এবং এই কারণেই আপনার সুইং স্টেটগুলো, মিশিগান, অ্যারিজোনা, আটলান্টাতে তিনি সুইপ করেছেন এই মানে অশ্বেতাঙ্গ পপুলেশনের ভোটের কারণে, অ্যারিজোনাতে হিসপ্যানিক ভোটের কারণে, এবং এরাই ট্রাম্পের এই বৈরী ইমিগ্রেশন পলিসির সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে। এটা খুব দুঃখজনক। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে আপনি যে কোনো লোকের যখন ফেসবুক পেজ ওয়াচ করবেন, দেন তার মোটিভেশন, তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, তার চিন্তা চেতনা এবং অনেক কিছু এর মধ্যে রিফ্লেক্ট করে। আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে তার পার্সোনালিটি, তার মোটিভেশন, তার চিন্তা, তার চেতনা, তার আপনার অ্যালাইনমেন্ট কোন দিকে, এটা একটা বোঝা যায়। সো আই থিঙ্ক ভিসার ক্ষেত্রে আগে যেটা বলা হতো যে সে এক্স্যাক্টলি মানে একজন ভিজিটর হিসেবে যোগ্য কিনা, মানে তার দেখা হতো ফিনান্সিয়াল স্ট্রেংথ, তার সে এই দেশে আসলে ফিরে যাবে কিনা, এই ধরনের জিনিসগুলো আগে প্রেফারেন্স ছিল। কিন্তু এখন দেখা যাবে মোস্টলি আমার কাছে মনে হয় যে তার অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এবং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রে অ্যালাইড যারা, তাদের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কেমন। এখানে একটু যদি বলি ইয়ে করে আপনার সাথে যোগ করি তাহের ভাই, যে সেটা হলো যে মানে এটাই খুব দুঃখজনক যে আপনি যদি ডোনাল্ড ট্রাম্পকে গালি দেন স্টিল এক্সিস্টিং নিয়ম নীতির আলোকে,
আপনার ভিসা ডিনাই হবে না, কারণ ট্রাম্পকে গালি দেওয়া ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দ্বারা প্রোটেক্টেড। আপনি ট্রাম্পকে গালি দিতে পারবেন এখনো পর্যন্ত, এটা কতদিন থাকে টাইম উইল টেল। কিন্তু আপনি রিপাবলিকান পার্টিকে গালি দেন, আপনি স্টিল এখন কারেন্ট যে ইভেন যে 42টা দেশের ব্যাপারে এক্সট্রিম ভেটিং হবে, এটাতেও আপনার অসুবিধা হবে না। কিন্তু সমস্যা হয়ে যাবে যে এই যে তাদের নিজস্ব কিছু নীতিমালা, যেমন অ্যান্টিসেমিটিজমের একটা ডেফিনেশন দিয়ে দেওয়া হয়েছে যে আপনি, ওইটা খুব ব্যাক টার্ম, এটাতে হ্যাঁ ওই এই যে এই জিনিসগুলা, মানে এটাই দুঃখজনক যে আপনি ট্রাম্পকে গালি দিতে পারবেন কিন্তু আপনি ইসরায়েলকে গালি দিতে পারবেন না, তখন আপনার জন্য অসুবিধা হয়ে যাবে। সো এটা খুব দুঃখজনক। রাইট, থ্যাংক ইউ। ইব্রাহিম সির খোকন, এনি কমেন্ট? না, আমি নকিব সাহেব মানে চমৎকার বলেছেন মূল কথাগুলো। আমার কথা হচ্ছে যে আমেরিকার অধিকাংশ মানুষ কি চায়? আমেরিকার অধিকাংশ মানুষ তার নিরাপত্তা চায়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু যাওয়া দরকার সেটা যাবে, সেখানে আমিও যাব। এবং এই যাওয়ার জন্যই মানে সামাজিক যোগাযোগ, আপনার তাহের সাহেব আপনার টেলিভিশনের ফেসবুক পেজে একবার যারা ওই মন্তব্য করে তাদেরকে আপনি তল্লাশি করলে বুঝবেন এখানে বিদ্বেষী লোক কতজন, এরা সামাজিক সহিংসতা অস্থিরতার জন্য কতজন দায়ী, এই লোকজনের সাথে কোন শ্রেণীর লোকজন, কার সাথে তার সম্পর্ক আছে। এই এই বেটিং সিস্টেম প্রযুক্তি এভাবে বিস্তৃতি লাভের আগে এটা ছিল না, এখন হয়েছে। এবং একটা দেশের নিরাপত্তার জন্য যা ইচ্ছা একটা দেশ করতে পারে। এখন এই করাটা আমার পক্ষে যাচ্ছে কিনা, আমার পরিবারের পক্ষে যাচ্ছে কিনা, এটা আমি দেখতে পারি। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমাদের নাগরিক হিসাবে, আমি যখন হেতু আমেরিকান নাগরিক, আমার স্বার্থটা বড়। আমার নিজের যে আমি চাই না যে এই সমস্ত একটু দামেন আমার মুখ বন্ধ করেন না, মানে আপনাদের নিয়ে যাচ্ছেন, এটা তো আমি কোথাও নিয়ে যাচ্ছি না, আমি কোথাও নিয়ে যাচ্ছি না। আমার উদারতার সুযোগ নিয়ে, আমাদের উদার ব্যবস্থার সুযোগ নিয়ে আপনি আসবেন আর আসিয়া হোয়াইট হাউসের সামনে আপনি বোমা মাইরা আমাদের এই সেনাবাহিনীর সদস্য, আমাদের ন্যাশনাল গার্ডের সদস্য মেরে ফেলবেন, আর আমি আপনাদের তল্লাশি করতে পারবো না। করলে আমাদের মানে নকিব ভাই মাইন্ড করবে, আপনি মাইন্ড করবেন, এটা হইতে পারে। কিন্তু মানে আমার দেশের নিরাপত্তার জন্য এবং আমরা যারা এখানে আছি তাদের নিরাপত্তার জন্য এই বিষয়টা খুব জরুরি। ওকে, আপনার এই কথা আমি প্রতিবাদ করছি যে কেউ আক্রান্ত হলে আমরা মাইন্ড করব, এই ধরনের জিনিস আপনার বলা উচিত না। মানে ঠিক আছে, আপনি যদি খুশি হন এটা ভালো, আমার কোনো অসুবিধা নাই। না না, কিন্তু আমি মানে কি এটা তো পার্সোনালাইজ কি করতে পারে, মানে আমি বলতেছি যে হয় ধরনের সন্ত্রাসী তৎপরতার পক্ষে তাহলে এদের বন্ধ করার জন্য যা করা দরকার এই রাষ্ট্রটাই করবে। হোয়াটএভার হ্যাপেন্ড, এই আজকে যদি ডেমোক্রেটরা ক্ষমতায় থাকতো তাইলে হয়তো এটা হতো না, রিপাবলিকানটা হতো। দ্যাট মিন্স ইটস এ পলিটিক্যাল। এই তো ওইটাই বলছি আমরা। আমারও সিম্পল কথা, আমার নিরাপত্তার জন্য এই দেশ, এই দেশের প্রশাসন যা মনে করবে তাই করবে এবং আমি তার সমর্থন করে যাব। ইটস ভেরি সিম্পল। নিরাপত্তাটা যেটা বললাম আপনাকে যে ইটস এ পলিটিক্যাল, বিকজ এক একজন এই নিরাপত্তার নামে তার পলিটিক্যাল যে এজেন্ডা, এই এজেন্ডাকে সে বাস্তবায়ন করতে চায়। ওকে, এটা আপনি সমালোচনা করতেই পারেন, এটা ঠিক আছে। আমি একজন সাধারণ নিরীহ নাগরিক হিসাবে, আমি তো আসলে জানি না। আমি যদি একটু তাহের ভাই 1 মিনিট, না ডেফিনেটলি ইব্রাহিম চৌধুরী খোকন ভাই যেটা বলেছেন, অফকোর্স নিরাপত্তা তো অবশ্যই ইটস এ কনসার্ন, কিন্তু বিষয়টা হলো যে যখন সিলেক্টিভ আউটরেজ হয়, আপনি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যদি কিছু করতে চান, আমি তাহের ভাই আমরা কেউই এটার বিরোধিতা করব না। কিন্তু বিষয়টা হলো যে এখন আফগান একজন রেফিউজি যিনি সিআইএ এর দ্বারা ট্রেন্ড, তিনি একটা ঘটনা ঘটালে পুরা আফগান জনগোষ্ঠীকে আপনি শাস্তি দেবেন, কিন্তু তার কিছুদিন আগেই চার্লি কার্ককে যখন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি বন্দুকের গুলি দিয়ে যখন নিহত করলো, তখন তো মানে আপনি পুরা শ্বেতাঙ্গ গোষ্ঠীকে আপনি ইমিগ্রেশন বন্ধ করে দিচ্ছেন না। সো বিষয়গুলা এখানেই, প্রবলেমটা এখানেই যে আপনি নিরাপত্তার কথা বলবেন, আমিও নিরাপদ থাকতে চাই, আপনিও নিরাপদ থাকতে চান, কিন্তু এই নিরাপত্তার নামে যখন আপনার বর্ণ বৈষম্যের মানে পলিসিগুলা বর্ণ বৈষম্যমূলক হয়, that becomes a problem. নিরাপত্তা তো অবশ্যই প্রায়োরিটি। আপনি দেখেন, আপনি যদি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা মারছে কয়েকজন লোক, এরা সৌদি আরবের, এরা মুসলিম, বাট এটা আপনিও তো মুসলিম, তো আপনি কি এটা সাপোর্ট করেন? আমি মনে করি এইসব আক্রান্ত হয়েছে পুরো মুসলিম কমিউনিটি, রাইট? ন্যারেটিভটা ক্রিয়েট করা হয়েছে মুসলিম মানে সন্ত্রাসী। সো এই জিনিসটা সবাই কি লেবেলাইজ করা না হয় যে ট্যাগের পলিটিক্স, যেটা ট্যাগ পলিটিক্স, ওই ট্যাগ পলিটিক্সটাকে
আলগা করতে হবে। সন্ত্রাসী যে সন্ত্রাসী তার বিরুদ্ধে বিচার হবে ইন্ডিভিজুয়ালি, এবং এর সাথে যারা সম্পৃক্ত হবে তাদেরও বিচারের আওতায় আনা যায়, কিন্তু পুরো একটা কমিউনিটিকে আপনি এফেক্ট করবেন। এই সন্ত্রাসী এই ধরনের বিদ্বেষী মনোভাবপূর্ণ আমেরিকার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, কারা হারবার করে, এইসব প্রোফাইল করে, এটা তো ব্যক্তিরা করে, রাইট? যে ব্যক্তি করে বা যে গোষ্ঠী করে, এই গোষ্ঠীর বিরুদ্ধে আপনি অবশ্যই ব্যবস্থা নেবেন। এখানে এটা নিয়ে ইব্রাহিম ভাই, এটা নিয়ে বিতর্কের কিছু নাই। এটা নিয়ে এমন তো না যে আমরা সন্ত্রাসী কাউকে কেউ সাপোর্ট করতেছে, নো ওয়ান, রাইট? অবশ্যই বিতর্ক। ইন্টারেস্টিং বিষয় হলো ইব্রাহিম ভাই, যে এখন আমি তো জানি যে আপনিও এই গাজায় যে গণহত্যা হয়েছে এটা আপনি পছন্দ করেন না, এবং আপনিও এটার ব্যাপারে বলেছেন। বিষয়টা হলো যে এখন আপনি যদি ভাগ্যের মানে ফেরে যদি আপনাকে এখন, মানে আপনি আমেরিকার নাগরিক, ঠিক আছে, কিন্তু আপনাকে যদি আমেরিকার ভিজিট ভিসায় আসতে হতো, আপনার এই ফেসবুক প্রোফাইলের কারণে কিন্তু আপনাকে আমেরিকাতে আসতে দেওয়া হবে না। সো এই জিনিসগুলো হলো এক্সট্রিম। আপনি তো নিরাপত্তার জন্য হুমকি না, আপনি মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আপনি প্রতিবাদ করেছেন, আপনি আপনার অভিমত ব্যক্ত করেছেন। সো এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা এখানে হুমকির সম্মুখীন হচ্ছে, এটাই প্রবলেমের বিষয়। নিরাপত্তার বিষয়ে তো কারো কোনো দ্বিমত নেই। নিরাপত্তা সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ এভরি কান্ট্রি। সো এই ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা প্রিভেইল করবে, এটা চাই, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। জি, অলরাইট, ওকে, সো লেটস টক অ্যাবাউট, জি নাজমুল ভাই কিছু বলতে চাচ্ছেন? আসলে বলতে চাচ্ছি অন্য একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে হাইপটা করা হলো, অ্যান্টি মিগ্রেন্ট, অ্যান্টি ইসলাম, অ্যান্টি মুসলিম, এই হাইপটা কিন্তু আসলে মিডিয়া সৃষ্টি। সেখানে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। সেখানে আমাদের মিডিয়া, আমাদের যদিও ক্ষুদ্র, আমরা সেই জিনিসটাকে রিভার্স করার কোনো উদ্যোগও আমরা দেখি না, চেষ্টাও দেখি না। বরং আমরা মিডিয়াগুলো, যারা এথনিক মিডিয়া আছে কিংবা মাইনরিটি মিডিয়া আছে, তারা এই যে সমস্ত বক্তব্যগুলি ছাপি, এগুলিতে আরো ইনফ্লেমেটরি হয়। যেমন ধরেন, আমাদের একজন নেতা যদি বলে যে আমরা আমেরিকা দখল করে নিব ইসলামের মাধ্যমে, এই কথাটা যখন আমরা দেই, তখন এটাকে যদি ট্যাগ করে অন্যদিকে দেখায়, অন্যভাবে নেগেটিভ অ্যাটিটিউড করা। বরং আমরা যদি বলি যে এই যে হত্যা করেছে ন্যাশনাল গার্ডকে, আমরা কোনোভাবেই তাকে সমর্থন করে তাকে কঠোর শাস্তি দেব, এই কথাগুলি যত আমরা বেশি বলবো, আমাদের পক্ষে ওদের ভিতরে এই মিডিয়া হাইপটা বন্ধ করা সম্ভব হবে, তত সহজ। এটা তো আমরা সবাই বলছি যে যে দোষী তারকে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক, এটা তো কেউ বলি না সেভাবে, আমরা তো সেভাবে বলি না, আমরা সামহাও অন্য জিনিস বাহির আমরা, মানে কে বলেন, আমার বলেন, আমরা সবাই এথনিক মিডিয়া বলেন, আমরা তো বলছি আমাদের টেলিভিশনে আমরা উই কন্ডেম দিস অ্যাটাক। আমি একজন দুইজন, আপনি নিউ ইয়র্ক সিটির 10টা এথনিক মিডিয়া খুলে দেখেন, ওইখানে রয়টার্স যা ছাপায় আমরা তার অনুবাদ করি, কিংবা মেইন স্ট্রিম যা নিউজ করে তার আমরা অনুবাদ করি। কিন্তু নাজমুল ভাই যেটা বলতেছেন যে আমরা এই ব্যাপারে নিজস্ব কোনো নেরেটিভ উপস্থাপন করতে পারি না, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই হামলাকারীদের বিরুদ্ধে। আমরা ওই যে প্রতিষ্ঠিত মিডিয়াগুলোর নেরেটিভকে হয়তো একটু দুর্বল করে উপস্থাপন করি। আমরা যদি আমাদের নেরেটিভটা উপস্থাপন করে নিরাপত্তার বিষয়টাকে প্রাধান্য দিতাম, তাইলে একটা নেরেটিভটা আমেরিকায় যদিও কিছুটা পরিবর্তন হয়েছে। নাজমুল ভাই খুব মানে ঘটনাগুলো দেখেন যে মুসলিম টেররিস্ট বলে না তারা। ইব্রাহিম চৌধুরী এই কাজটা এককভাবে যুক্তরাষ্ট্রে গত কয়েক বছর ধরে করে যাচ্ছে নিউ ইয়র্ক টাইমস, গত কয়েক বছর ধরে ওরা এই কাজটা করে যাচ্ছে, তাও পুরোপুরি করছে না, কিছুটা ক্ষেত্রে তারা এটা চেঞ্জ করার চেষ্টা করছে। কিন্তু দেখেন, নিউ ইয়র্ক টাইমস একা, কিন্তু যখন তাকে চেপে বসে ফক্স, তাকে চেপে বসে ইউএসএ টুডে, তাকে আরো বড় বড় মিডিয়াগুলো যখন চেপে বসে, তখন কিন্তু আমার মনে হয় যে আমরা যদি আমাদের ভিতর থেকে, আমাদেরও ভিতরে কিছু লোক আছে যারা আমরা দখল করে নিব, একদিন ইসলামের শাসনে চলে আসবে, কিংবা একদিন হিন্দুরা মাইনরিটি হবে, এই ধরনের মানে প্রভোকিং কথাবার্তা আমাদের নাই বলা উচিত। আমাদের আমার মনে হয় যে এই প্রথম আমরা দেখলাম যে আগে নাজমুল আপনি দেখেছেন যে 9/11 এর পরে যে কোনো ঘটনা ঘটলে ইসলামিক টেররিস্ট একটা ওয়ার্ড ব্যবহার করা হইতো, রাইট? এটা বাদ দিয়ে পরে আসছিল মুসলিম টেররিস্ট, ইসলামিক টেররিজম, মুসলিম টেররিজম, এবার আফগানের টাকা বলা হয়েছে আফগান টেররিস্ট, কোথাও ইসলাম মুসলিম টেররিস্ট বলা হয় নাই, রাইট? ওইটাই বলছি যে ট্যাগিং করা, কোনো কমিউনিটিকে ট্যাগিং না করা ভালো, ব্যক্তিগত। আমরা যেহেতু মাইনরিটি, আমরা যেহেতু সংখ্যালঘিষ্ঠ, আমাদের আচরণে আরো বেশি সতর্ক হওয়া উচিত। অবশ্যই 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 অবশ্যই
অবশ্যই আমরা Thank you so সবাই much. এখন আমরা আপনার সবাই কাছে- খালি ডেমোক্রেটিক, আমরা সবাই আপনার খালি কাছে ওই ডেমোক্রেটিক প্রশ্নটা পারি পাবেন না, না, আমাদের আরো বহু রিপাবলিকানদের আলোচনা আছে। কথাবার্তা শুনতে হবে। আচ্ছা নাজমুল হাসান, আপনার কাছে জানতে চাই যে এই গ্রেসি মেনশনে তাহের আরেকটা ব্যাপার বলি, আরেকটা এক লাইনে শেষ করি। সাদারা যতই অন্যায় করুক, লুনাটিক হইলে অসুবিধা নাই, কিন্তু আমরা মাইনরিটি সমাজ লুনাটিক হইলেই সেটা বিশাল হেডলাইন হয়ে যাবে। অতএব আমাদেরও কমেন্ট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা করি না। Yeah, that's right. Okay, thank you. Okay, so গ্রেসি মেনশনে ভূতের ভয় বলা হচ্ছে, এটা কি হয়েছে? ভূত ঢুকলো, জিন ঢুকছে এখানে, এবং প্রেত বলছে আছে ওই জায়গার মধ্যে। এনি আইডিয়া নাজমুল হাসান? যদি যদি সেখানে একটু গ্রেসি মেনশনের ছবিটা দেখি, প্রেত কোথায় আছে? আমি একটু শেষ করি। হ্যাঁ, ব্লাসিও যদি সেখানে খুব ভালোভাবে ঘুমাইতে পারে, কোনো ভূতের ভয় হয় নাই, কিংবা তার আগে রুডি জুলিয়ানিও ঘুমাইতে পারে ভালোভাবে, তো হঠাৎ করে হাডসন স্ট্রিবার দিয়ে তার ভূত আসা যাওয়া নতুন ভাবে শুরু হয় নাই। তো অতএব আমার মনে হয় এগুলি অপপ্রচার, এগুলিতে গুরুত্ব না দেওয়াই না ভালো। না, এটা মেয়র এরিক এডাম আজকে মামদানিকে বলেছেন যে আমি বলি আপনাকে আরেকটা কথা, যে এই আমদানি কেন গ্রেসি ম্যানশনে যাচ্ছেন সেটা তিনি ব্যাখ্যা করেছেন। সেটা তিনি স্পষ্ট করে বলেছেন তার পারিবারিক নিরাপত্তাটা তাকে বেশি গুরুত্ব দিচ্ছে, হুইচ ইজ মানে জেনারেল সেন্সের থেকেও বেশি কারেক্ট। কারণ আফটার জানুয়ারি 1st হি উইল বি দ্য টার্গেট ফর সো মেনি পিপল, সো মেনি ওয়েজ। পলিটিক্যালি টার্গেট হবে, তারপরে ফিজিক্যালি টার্গেট হইতে পারে, নট আনলাইকলি। তো আই থিঙ্ক হি ইজ কনসিডারিং ওই পয়েন্টে সে এই ডিসিশনটা নিছে, কারণ সেখানে নিয়মিত পুলিশ মোতায়েন করা হয়। আর ওইখানে মেয়র থাকুক আর না থাকুক, সবসময় একটা পুলিশ পাহারা থাকে, পুলিশ গেট আছে। তাই আমরা যারা সেখানে গেছি আমরা এটা প্রত্যেক সময় দেখি। কিন্তু সে যদি তার নিজের বাড়িতে এখন থাকার চেষ্টা করে, ইজ নট ব্লুমবার্গ, হি ক্যানট হায়ার হিজ পার্সোনাল গার্ড, যেটা ব্লুমবার্গ করতে পেরেছে, সে তো হায়ার করতে পারবে না। অতএব এই কথাটাও আমাদের মনে রাখতে হবে। আমরা আশা করি যে উনি থাকুকই বাড়িতে, বাট ভূত প্রেত না করে। আমেরিকার এই জমানায় ভূত নিয়ে কথা বলাটা আমার মনে হয় আমার কাছে আচ্ছা নাজমুল ভাই, আমরা তো বলতেছি না এই গ্রেসি মেনশনের মানে যিনি বাসিন্দা হওয়ার অধিকার রাখতেন এরিক অ্যাডাম, এটা একটা জোক করে বলছেন, দিস ইজ দ্য আমেরিকান ওয়ে টু ক্রিটিসাইজ। উনি বলছেন যে মানে একটা ভালো ভূত আছে ওখানে, যদি শহরের জন্য ভালো কিছু নগরের জন্য করা না হয়, ওই ভূতটা আবার আগলি হয়ে যায়। সেটাই পুরো বিষয়টা বলে দিচ্ছে। তো আপনি যদি মেয়র এরিক অ্যাডামসের আন্ডারলাইং মেসেজটা জানেন, তাহলে আপনি নিউজের কোনো গুরুত্ব দিবেন না। আজকে হেডলাইন যেটা 10 উইন্স হেডলাইন করেছে, অ্যাডাম স্টোল মামদানি টু বি অ্যাওয়ার অফ গোস্ট ইন গ্রেসি মেনশন। এই পোস্ট এবং নিউ ইয়র্ক ডেইলি নিউজ এদেরকে পেপার বিক্রি করতে হয় 3 টাকা করে। কিন্তু আবু তাহের সাহেব, এই যে বিল ব্লাজিও যখন মেয়র ছিলেন, বিল ব্লাজিওর ওয়াইফ কিন্তু কমপ্লেইন করছেন যে তিনি রাত্রে দরজার শব্দ শুনতে পান। বাসনের আওয়াজ শুনতে পারতেন, বাসনের আওয়াজ হয়েছে। তো ব্লাজিও তো পুরো একজন মানে একজন কমিউনিস্ট মানুষ ছিলেন, মানে উনি এটা বিশ্বাস এগুলো করেন না। এটা আরেকটা কারণ থাকতে পারে ইব্রাহিম, ব্লাজিও তখন পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন কিনা সেটাও হয়তো নাটকের অন্যভাবে ইঙ্গিত করছে। যে ব্লাজিও কি পরিমাণ পরকীয়া লিপ্ত ছিলেন এখন দেখতে পাচ্ছি আমরা। মনিটর করার দরকার নেই আপনার, এটা উনি উনার করে, এটা মনিটর করে, এটা আর দরকার নেই বলার। আমরা যাই প্রফেসর নকিবুর রহমান আপনার কাছে যাই, যে বাংলাদেশের নির্বাচন ঘোষণা করা হয়েছে 12 ফেব্রুয়ারি, এবং যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, ইশতেহারের তো অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। হোয়াট ইজ ইউর রিয়াকশন? আপনার কি মনে হয় যে নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এবং এই নির্বাচনের প্রেক্ষাপটটা কিভাবে হতে পারে? আপনার মনে হয় কি চিত্র হতে পারে নির্বাচনে? জি, অনেক ধন্যবাদ। অবশ্যই ডেফিনেটলি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে এই টাইমলাইন দিয়েছিলেন, তিনি বলেছিলেন ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধেকের মধ্যেই নির্বাচন হবে। তিনি তার সেই রোডম্যাপ অনুযায়ী যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করছেন। এবং গতকালকে বাংলাদেশ সময়ে যেই নির্বাচনের যে তফসিল স্কেডিউল যেটা ঘোষণা হয়েছে, সেটা অনুযায়ী আমরা দেখছি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। সো এটা অনেকেই যে আশঙ্কা করছিল যে শেষ পর্যন্ত নির্বাচন হয় কিনা,
আমার ধারণা তারা হয়তো শান্তিতে ঘুমাতে পারবে, কারণ তাদের ব্লাড প্রেশার অনেক বেড়ে গিয়েছিল। যদিও যারা রাজনৈতিক বোদ্ধা, তাদের মনে কোনো সন্দেহেরই অবকাশ ছিল না, কারণ বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে এই উপদেষ্টা পরিষদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই বক্তব্যগুলা, এগুলা থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা একটা ফেয়ারওয়েল মোডে আছেন। তারা ক্ষমতা হস্তান্তর করে, নির্বাচন করে, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়ার জন্য একটা প্রস্তুতি তারা নিচ্ছেন। সুতরাং অনেকেই সন্দেহপ্রবণ ছিলেন, তারা তাদের সন্দেহটাকে এখন আপাতত স্টোর রুমে রেখে দিতে পারবেন। তো এখন যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে এখনো কিন্তু কিছু আশঙ্কা রয়ে যায় যে নির্বাচন তো 12 তারিখে হবে, কিন্তু নির্বাচনের পরিবেশ বেসিক্যালি অনেকটা ভালো আছে আপাত দৃষ্টিতে, কিন্তু কিছু কিছু দুর্গম এলাকাতে এখনো পর্যন্ত যেই আমরা পেশি শক্তি বলি, আমরা চাঁদাবাজি বলি, আমরা ভয় দেখানো বলি, এগুলা কিন্তু রয়ে গিয়েছে। আমরা দেখেছি এই তো কয়েকদিন আগেই, 3 দিন আগে এবি পার্টি, ছোট একটা পার্টি হতে পারে, আপনি এটা এদেরকে বড় একটা পার্টি হতে পারে, আপনি যেভাবেই তাদেরকে দেখেন, কিন্তু একটা মূলধারার রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদ, তিনি বক্তব্য রাখছিলেন, তাকে যেভাবে বিএনপির স্থানীয় যারা চাঁদাবাজির সাথে জড়িত তারা যেভাবে আক্রমণ করে বসলো, এটা খুব ভীতিকর। এবং এর বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে আমি পাবনার মানুষ, পাবনাতে আমাদের প্রার্থী জনাব আবু তালেব মন্ডলের গাড়িতে গুলি করা হয়েছে, তারপরে সিরাজগঞ্জে আমাদের প্রার্থীর উপরে হামলা করা হয়েছে। সো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে প্রার্থীদের উপরে হামলা হচ্ছে। এর আগে 3-4 মাস আগে আর একটা ছোট দল, তাদেরকে আপনি ছোট দল বলতে পারেন, কিন্তু মেইন স্ট্রিমে তারা বেশ পরিচিত, নুরুল হক নুরু, তিনি যখন তার নির্বাচনী এলাকায় গিয়েছিল, সেখানেও বিএনপির স্থানীয় লোকজন তার উপরে আক্রমণ করেছে। এর আগে জুনায়েদ সাকির উপরেও আক্রমণ হয়েছে। সো এই যে বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপরে আক্রমণ, এটার ব্যাপারে প্রশাসন কিন্তু যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা এখনো পর্যন্ত রাখতে পারছে না। এর বাইরেও আমরা দেখেছি যে আপনার মানে বিএনপির হাতে এই পর্যন্ত 200-রও বেশি মানুষ নিহত হয়েছে, এবং তাদের নিজেদের অন্তঃকন্দলে প্রায় 150-র উপরে মানুষ নিহত হয়েছে। গতকালকেও তেজগাঁও কলেজে একেবারে বহুদিন পরে, এই সরকার ক্ষমতায় আসার পরে একজন ব্যক্তি নিহত হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌম্য, সেও ছাত্র দলের কর্মী, কিন্তু তিনি কোনো রাজনৈতিক সংঘাতে নিহত হননি। তিনি মাদকাসক্তির বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছিলেন। কিন্তু গতকাল তেজগাঁও কলেজে আমরা দেখলাম যে ছাত্র দলের অন্তঃকন্দলে কিন্তু একটা ছাত্র নিহত হয়েছে। চিটাগাঙে মিরসরাইতেও একটা তাদের অন্তঃকন্দলে কি চেয়ার বসা নিয়ে অন্তঃকন্দলে আরেকজন ছাত্র নিহত হয়েছে। সো এই যে এই এগুলার ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যথেষ্ট আশঙ্কা রয়েছে। ডেফিনেটলি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ যে নির্বাচন তো মুখের কথায় নিরপেক্ষ হয় না, এর জন্য কিছু বাস্তবিক কাজ করতে হয়, এবং এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি হলো সবচেয়ে প্রথম একটা বিষয়। সো এই বিষয়ে আমি আশা করি যে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখবে। অপরাধী যেই হোক, সন্ত্রাসী যেই হোক, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এবং এর মাধ্যমেই নিশ্চিত করা যাবে যে মানুষ শান্তিপূর্ণভাবে যেন ভোট দিতে পারে। সো এই বিষয়টা এখনো কিছু শঙ্কা রয়েছে, বাট আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের যেই আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লব যে আকাঙ্ক্ষার মাধ্যমে হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি হবে। থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম হাসির খোকন। আপনি তো পলিটিক্যাল অ্যাক্টিভিটিজের সাথে ইনভলভ এবং পলিটিক্যাল অ্যানালিস্ট অ্যাজ ওয়েল। আপনার কি মনে হয়? না, আমি তো রাজনীতির সংবাদপত্রে কাজ করতাম, আপনার মতো যা হয় তা লিখতাম। এটা না করে আমরা জ্যোতিষী হইলে ভালো হইতো। এখন বাংলাদেশের কি হবে না হবে এটা নিয়ে বড় বড় জ্যোতিষীরা যেভাবে কাজ করেন, নির্বাচন হবে না, খালেদা জিয়া মারা যাবেন। আজকে নির্বাচনের তারিখ ঘোষণার পরও অনেকেই জানতে, আমি অন্তত 5টা ফোন পাইছি, ভাই আসলে নির্বাচন কি হবে। এখন এই দেশের মানুষকে কেমনে বুঝাবেন আপনি যে নির্বাচন হবে, তো নির্বাচন সরকার করবে। এনিওয়ে, আপনার সরাসরি উত্তরটা বলি যে আমাদের 54 বছরের স্বাধীনতার পর গণতন্ত্রের শিশুটা বাপে খাদানো, মায়ে তাড়ানো শিশুটা আবার গণতন্ত্রের প্রাইমারি স্কুলে আবার ভর্তি হবে এই ফেব্রুয়ারিতে। এখন
এটা কি মানে এখন সব দল খেললে কি হইতো এটা অন্য আলাদা, কিন্তু এই যে স্কুলে যাবে এই স্কুলটা মানে খুব পরীক্ষিত না, কিভাবে মানুষজন এটা সাড়া দিবে আমরা জানি না। এবং আমরা জানি বর্তমান সরকারের একটা মানে সীমাবদ্ধতা আছে, প্রশাসনে বলেন পুলিশে বলেন। আমরা শতভাগ না হলেও যদি তারা মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচনের যাত্রা শুরু করতেন, করে যান, এটাও আমাদের জন্য আর কেউ বিকল্প আছে আপনার মানে আমরা আমাদের কাছে তো এখন এই বুটের ছাড়া, জনগণের কাছে যাওয়া ছাড়া আপনার কোনো বিকল্প না। কাউকে দাওয়াত দিয়ে নিয়ে তো ক্ষমতায় বসাইতে পারবেন না যে আপনারা আসেন, আপনারা সবাই ভালো মানুষ। মানে এই নকিব ভাইরা যে গত 3 দশকে ভালো মানুষ হওয়ার একটা প্রস্তুতি নিছে, এখন ওনাদের তো আর বলা যায় না যে আপনারা এতদিনে ভালো একটা ইমেজ সৃষ্টি করছেন, আপনারা চলে আসেন। একটা বুটের আবরণ দিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা যাই হোক, এখন এই আবরণ কিভাবে হয়, এগুলা রাজনৈতিক আলাপ, এগুলো হবে। কিন্তু আপাতত আমার প্রত্যাশা থাকবে এই সরকারের কাছে যতদূর সম্ভব মানে একটা নির্বাচন ভোটের মাধ্যমে জনগণ অন্তত ভোট কেন্দ্রে গিয়ে বলুক আমরা ভোট দিতে পারছি। এরপরে আমাদের অনেক প্রত্যাশা থাকবে, অনেক রাজনৈতিক জোট হবে, অনেক খেলা হবে, এগুলো আমরা দেখবো। এগুলো রাজনৈতিক উত্তেজনা এবং গণতন্ত্রকে সবসময় চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে যেতে হয়। তো আমি মনে করি এখন থেকে আমরা ওই নির্বাচন হচ্ছে এবং কিভাবে হচ্ছে এই ব্যাপারে নজর রাখবো। এবং আমি শুনে একটু দুঃখই পাইলাম যে মানে জামাতে ইসলামের নেতার উপর হামলা হইতেছে এখন, এটা তো মানে ডেঞ্জারাস। এই বিষয়ে মানে মানে আমার সংবাদপত্রে আমার সংবাদটা আমি হয়তো এড়িয়ে গেছি। মানে এটা আমার মনে হয় তারপর কোন কোথায় আক্রমণ হচ্ছে, মানে সিরাজ ওই যে বললো না পাবনায়, জি পাবনাতে আমাদের আবু তালেব মন্ডল পাবনা জেলা সভাপতি, তার গাড়িতে ওই যে আমাদের উনি অবশ্য যদিও বিএনপি করেন কিন্তু উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, তো ওই চরিত্র তো বদলাতে পারেন নাই। তো হাবিবুর রহমান হাবিবের সন্ত্রাসীরা আবু তালেব মন্ডল সাহেবের গাড়ির উপরে গুলি করেছিল। এখন এই সমস্ত যারা শুনেন 1-2 দশক আগে এই দাও কিরিস নিয়ে হামলা করতে গেলে চরিত্র বদলাই আসতে হবে ভাই। এখন মানে বুটের কারবার, এগুলা জামাতে ইসলামকে দেখেও তো শিখতে হবে, শিবিরকে দেখেও শিখতে হবে। এখন এরা যদি শিখে বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় না আসেন, জনগণই এদেরকে প্রতিরোধ করবে। জি আপনি আমাদের দেশে তো সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় যে বুট কেন্দ্র দখল। যেমন দেখা গেল সকাল 10টায় বুট শুরু হলো, 11টা-12টার মধ্যে কেন্দ্র দখল করে মারা হয়ে গেল, রাইট? আপনি কি মনে করেন যে গভর্নমেন্টের প্রিপারেশন আছে যে এই ধরনের জিনিসকে প্রতিহত করার? ইব্রাহিম চৌধুরী খোকন, আমি মনে করি যে মানে এটা জনগণের মধ্যে একটা প্রতিরোধ হবে এবং খুব একদম যে হবে না মানে এটা বলা যায় না বাংলাদেশের, কিন্তু জনগণের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এবং প্রতিটা জায়গায় আপনি যদি দেখেন, আওয়ামী লীগকে বাদ দিয়েও দেখেন, বাংলাদেশের প্রতিটা জায়গায় জামাত ইসলাম তার কমিটি করছে, প্রতিটা জায়গায় বিএনপির লোকজন আছে এবং এরা কেউ কাউকে ছেড়ে দেবে না। এবং বাইরে এনসিপি, অন্যান্য দল, যুব সমাজ, এবং আমি মনে করি সাধারণ জনগণের মধ্যে একটা সাধারণ প্রত্যাশা আছে যে আমরা এই অন্তত ভোটটা যেন নিশ্চিত দিতে পারি। এই কেন্দ্র দখলের ঘটনা একবারে যে ঘটবে না আমরা বলতে পারি না, কিন্তু আমি মনে করি না যে এটা অবাধ হবে। এবং যেহেতু সরকারের কোনো মদত থাকবে না, অন্তত জানে যে সেখানে মামলা হবে, পুলিশকে উপস্থিত হবে, একজন ম্যাজিস্ট্রেট থাকবে। এবং আমি এখনো বিশ্বাস করি, আমি একসময় বাংলাদেশে শুধু রাজনীতিও করি না, আমি ওই নির্বাচন পরিচালনায় ছিলাম। তো সেখানে মানে নির্বাচনী কর্মকর্তারা যদি সে কোনো পক্ষে না থাকে, এটা খুব ডিফিকাল্ট। মানে যদি উনি দখলও করেন এই মানে সেই নির্বাচনের ফলাফল নিয়ে একজন নির্বাচনী কর্মকর্তা সে স্ট্যান্ড করে নিতে পারে। তো এই ধরনের লুকও তো আছে, মানে সে কোন দলের পক্ষে না। নির্বাচন কমিশন তো এবার প্রথম বলছে যে কোনো জায়গায় এরকম প্রবলেম হলে তারা বাতিল করে দেবে নির্বাচন। ওই যে নির্বাচন প্রত্যেকটা মানুষ শুনেন, প্রত্যেকটা মানুষ যারা নির্বাচনী কাজে থাকে, দলীয় প্রবাহের মানুষ, এরপরে সে একটা লেখাপড়া জানা মানুষ, তার মধ্যে মানবিকতা। এখন যদি এটাও না জেগে উঠে তাইলে মানে আমরা ধ্বংস হইতে হতে কোথায় যাব? আমি মনে করি দিস ইজ এ মানে ক্রুশিয়াল টাইম এবং আমরা সবাই চাই যে অন্তত আমাদের যাত্রাটা শুরু হোক। এবং আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে ওকে, সো এবারে নির্বাচনে আপনি জানেন দুই দিকে একদিকে বিএনপি, একদিকে জামাত এবং দুই দলের নেতৃত্বে, একদিকে এনসিপি আছে, বাট বড় দুই দলের মধ্যেই মূলত নির্বাচন হবে এবং নির্বাচনের জোট গঠনের প্রক্রিয়া চলছে। বিএনপির নেতৃত্বে বেশ কিছু দল একসাথে নির্বাচন করবে এবং জামাতের নেতৃত্বে আরো অনেকগুলো দল নির্বাচন করবে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য বিএনপি জোট? বিএনপি জোটে কারা পার্টিসিপেট করতে পারে? বিএনপি জোট তো অনেকটাই উদারনৈতিক জাতীয়তাবাদী শক্তিগুলো আসতে পারে, সেখানে অনেক স্বতন্ত্র লোক আসতে পারে, কিছু বাম রাজনীতির লোকজন থাকতে পারে, মানে জাতীয়তাবাদী লোকজন থাকতে পারে। মানে জামাতকে মোকাবিলা করার, জামাত যদি সমস্ত ইসলাম পছন্দ লোক, আমি তো জানতাম যে জামাতে ইসলামের সাথে এই যে কমি মাদ্রাসার এটা থামবে না, এটা সারা জীবন চলবে। আমার তাহের আপনার আমার বাড়ির যে সমস্ত আমি খুব আশাবাদী ছিলাম যে সারা জীবন এটা চলতে থাকবে।
আমি যেটা বলতেছি না, না আপনি তো জানেন যে আমাদের সিলেটের মৌলানা হাবিবুর রহমান আমাদের বন্ধু ছিলেন, কমরেড মৌলানা। রাইট, তো আমরা যখন জামাতে ইসলামের বিরুদ্ধে লড়াই করতাম, তো মৌলানা সাহেব আমাদের সাথেই থাকতেন। তো আমি মনে করছিলাম এটা চলমান থাকবে। কমরেড মৌলানা। আমরা আমরা আমারে বলতেন যে চৌধুরী কমরেড সাহেব আসেন, পান খাই একসাথে। তো আমরা এই যাই হোক, যে এই পরিস্থিতি, জামাত তার প্রস্তুতি নিয়ে এবার যে ইসলামিক পছন্দ দলগুলা অনেকগুলোকেই যদি একাত্রিত না করতে পারে, অনেকগুলোকেই যদি তারা তাদের প্ল্যাটফর্মে আনে, সেটা একটা বড় শক্তি। এটাকে মোকাবেলা করার জন্য আবার বিএনপি, এখন বিএনপির সমস্যাটা হচ্ছে যে বিএনপির নেতৃত্ব খুব স্পষ্টভাবে কোনো অবস্থান নিতে পারতেছে না। এখন এটা মানে এটা এটা হয়তো আরো নির্বাচনী এবং এই সমস্ত দলগুলা যেহেতু জমাতের রাজনীতিটা একটা দলীয় স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান। এখন নকিবুর রহমান কাগজপত্র মিলে বলতেই পারবে সে আগামী 3 মাস, 1 বছর, 3 বছর কি করবে তারা। কিন্তু কিন্তু বিএনপির আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, সে বলবে যে আমার একটু অপেক্ষা করেন, আমি মানে লন্ডনের লাইন পাইয়া লই। তো এই যে এই পরিস্থিতিতে আপনি এইসব ব্যাপারে ভবিষ্যৎবাণী, কিন্তু মানে বাংলাদেশের ভোটের রাজনীতিতে আবার মনে রাখেন, এই বাংলাদেশের মানুষ কিন্তু ওই ভোট দেওয়ার সময় আবার একটা জোয়ারে থাকে। তো এইটা এই জামাতে ইসলাম, ওই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর এই বিশ্ববিদ্যালয়ে শিবির জয় করছে দেখে যে জনতার জোয়ার আবার এই দাঁড়িপাল্লার মাঝে পড়ে যাবে, এটা নিয়ে মানে খুব বেশি উৎসাহিত আর আমি সতর্ক থাকবো। এবং আমি মনে করি যে সবকিছুর পরে মানে বিএনপি মানে সামনে থাকবে, যেহেতু এই উদারনৈতিক রাজনৈতিক দলগুলা অনেক ভাগ বাটুয়ারা, ঘুষখোর আমলারা, অসৎ ব্যবসায়ীরা, মানে এরা তো একদিনে ভাই মানে আপনি এই ফিরেস্তার দলে যাবো না, আপনি এগুলা এগুলা ওই জায়গায় নামতে হবে। সো আমি এগুলা আমাদের বাম বন্ধুরা এরা শুনেন, এরা মনে করেন নিঃশেষ হয়ে গেছে, এরাও কলকাঠি নাচতে পারে। এই কলকাঠি নাড়ায় মানে তো আর জামাতের পিছনে নাড়বে না, নাড়বে ওই জাতীয়তাবাদী শক্তির পিছনে। সো আমরা এইসব খেলা দেখবো, সেই গণতন্ত্রের আনন্দ আমরা। তারপরে আওয়ামী লীগের এরা ওই দূরে বসে কি আপনার ওই শ্রীকৃষ্ণের বাঁশি বাজাবে, এরাও নানান ভাবে নির্বাচনে যুক্ত থাকবে। সেই নির্বাচনে প্রকাশ্যে আসুক অথবা পাইতে আসুক থাকুক, এই 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 খেলাগুলো আমরা দেখবো। এগুলোই গণতন্ত্রের সৌন্দর্য। আগামী 2-3 মাস দেশের রাজনৈতিক উত্তেজনায় আমরা একটু দূরে বসে উত্তাপ নেবো, এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ প্রফেসর নকিবুর রহমান। আপনি কি জামাতের নেতৃত্বে কারা জোটের মধ্যে থাকতে পারে বলে মনে হয় আপনার, বা ডেফিনেটলি জি, ডেফিনেটলি আপনি লক্ষ্য করছেন যে 8টা দল একত্রে গত বেশ 2-3 মাস ধরে কয়েকটা বিষয় নিয়ে আন্দোলন করছিল, যে আপনার পিআর পদ্ধতি, তারপরে গণভোটটা আগে হওয়া, এই বিষয়গুলো নিয়ে এই 8টা দলের মধ্যে মানে ওরকম নির্বাচনী জোট এবার মনে হয় কোনো পক্ষই করবে না, বাট একটা ইলেকটোরাল অ্যালায়েন্স যেটাকে বলে, যে নির্বাচনী সমঝোতা। সো জামাত ইসলামের সাথে যেটা আমাদের ইব্রাহিম খলিল ভাই বললেন যে তিনি কখনোই হয়তো ভাবেন নাই জীবনে যে চরমনাই পীর সাহেবদের কওমি মাদ্রাসার লোকজনের ঐক্য হবে, এটা কিন্তু হয়েছে। এবং জামাত এবং বিএনপির বাইরে সবচেয়ে সংগঠিত দল কিন্তু বাংলাদেশে ইসলামী আন্দোলন, চরমনাই পীর সাহেবের যে দল, তাদের একটা বড় বিস্তৃতি রয়েছে। এর বাইরে খেলাফত মজলিসের 2টা অংশ, খেলাফত আন্দোলন, তারপরে আপনার শফিউল আলম প্রধানের জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ 8টা দল মিলে যুগপৎ আন্দোলন করছিল, এবং তারা তাদের মধ্যে একটা নির্বাচনী আসন সমঝোতা হবে। ইব্রাহিম ভাই বলছেন যে এই জামাত বিরোধী একটা ঐক্য করার চেষ্টা বিএনপি করবে, কারণ বিএনপির রাজনীতিটা কাগজে কলমে উদার গণতান্ত্রিক, কিন্তু বিএনপির রাজনীতিটা যত উদার গণতান্ত্রিক, বিএনপির মাঠ পর্যায়ের রাজনীতিটা তত বেশি স্বৈরতান্ত্রিক এবং পেশি শক্তি নির্ভর, যার কারণে বিএনপির যারা শরিক তাদের প্রতি বিএনপির তৃণমূলের যে নেতৃবৃন্দদের আচার আচরণ, এটা বিএনপির শরিকদেরকে খুব বিব্রত করছে এবং খুব কি বলা যায় যে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। সবচেয়ে বড় এক্সাম্পল হলো কিছুদিন আগে নুরুল হক নুরু তার এলাকায় গলাচিপাতে কিন্তু গিয়েছিল নির্বাচনী প্রচারণার জন্য। তাকে অফিসিয়ালি 6টা আসনে বিএনপি চিঠি দিয়ে রেখেছিল যে এই 6টা আসনে বিএনপি এই শরিক 6টা দলকে এবং 6টা দলের এই 6 জন ব্যক্তিকে মনোনয়ন দেবে, তাদেরকে সহযোগিতা করার। সহযোগিতা তো দূরের কথা, তাকে ইভেন এলাকায় ঢুকতে দেয়নি নুরুল হক নুরুকে, এবং প্রশাসনও অসহযোগিতা করেছে। একই ঘটনা আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়াতে জুনায়েদ সাকির ক্ষেত্রে, একই ঘটনা আমরা দেখেছি যে বগুড়া 2-তে
শিবচর এলাকাতে মাহমুদুর রহমান মান্না। সো এই তিনজন কাগজে কলমে বিএনপির জোটের অন্তর্ভুক্ত থাকলেও তারা কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় যে তৃণমূলের যে অসহযোগিতা এটার কারণে তারা জোট থেকে বের হয়ে আসতে পারেন। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপি এখনো পর্যন্ত শুধুমাত্র, যদিও তারা অফিসিয়ালি ঘোষণা দেয়নি, আপনার সেই যে নাজিউর রহমানের জাতীয় পার্টির আন্দালিব পার্থকে গুলশান ঢাকা 17 এবং ববি হাজ্জাজ তার দলের নামটা কি এটাও মনে হয় কেউ জানে না। তো তারা বেসিক্যালি বিএনপিরই লোক, ভিন্ন নামে পলিটিক্যাল পার্টি চালায়, এবং তারাও খুব বিপদে পড়ে যাবে। কারণ গতকালকে আপনারা লক্ষ্য করেছেন যে সুপ্রিম কোর্টে একটা রায় এসেছে যে শরিক দলগুলা তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, তারা বড় দলের মার্কা নিয়ে নির্বাচন করতে পারবে না। সুতরাং আন্দালিব পার্থ এবং ববি হাজ্জাজ যদি তাদের সেই ঠেলাগাড়ি এবং মই নিয়ে নির্বাচন করেন, তাহলে পরে তাদের জামানত থাকার সম্ভাবনা খুব কম, এবং এই দুইটা আসনই তারা হারাতে যাবে এবং এখানে বিএনপির থেকে খুব বেশি সহযোগিতা তারা পাবেন না। সুতরাং এইটা হলো বাস্তবতা যে বিএনপি তাদের তৃণমূলের যেই আনুগত্যহীনতা, বিশৃঙ্খলা, এটার কারণে খুব বেশি বড় ঐক্য করতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু জামাতের নেতৃত্বাধীন কিন্তু বেশ বড় একটা ঐক্য হচ্ছে, এবং এই ঐক্যের সাথে এনসিপিও শেষ মুহূর্তে হয়তো যোগ দিতে পারে, যোগ নাও দিতে পারে। এবং বিএনপি বিরোধী যদি একটা জাতীয় ঐক্য তৈরি হয়, তাহলে এই নির্বাচনে মোমেন্টাম কিন্তু খুব বড় একটা জিনিস, যেটাকে আমরা জোয়ার হিসাবে ধরি। তাহলে পরে নির্বাচনের ফলাফল সবাই যেটা প্রেডিক্ট করছে যে বিএনপির একতরফা বিজয়, সেটা নাও হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। সো আরেকটা প্রশ্ন করবো, জাস্ট 1 মিনিট বা 1.5 মিনিট করে আপনার কথা বলবেন। সেটা হচ্ছে আওয়ামী লীগের বুট কে পেতে পারে? ইব্রাহিম চৌধুরী খোকন। আওয়ামী লীগের ভোট, শুনেন, আওয়ামী লীগের ভোট আমি একদম মাঠ পর্যায়ে কথা বলছি, মানে আমার গ্রামের সম্পর্ক আছে। আওয়ামী লীগের ভোট একটা উল্লেখযোগ্য অংশ তারা ভোটে যাবে না, যারা কমিটিতে লোক আছে। এবং এরা আওয়ামী লীগের লোকজন তো শুনেন কোন সে বামপন্থী দলও করে না, তার কোনো মানে কোন আদর্শের প্রতি কমিটমেন্ট, সে আওয়ামী লীগের কমিটমেন্ট। এখন সাধারণ আওয়ামী লীগের যে ভোটার জোয়ার থেকে যে এলাকায় যে প্রার্থী প্রভাব রাখবে, এমনকি জামাতে ইসলামের লোকজনও ভোট পাবে। এবং মানে এটা এটা আমাকে আওয়ামী লীগের লোকজনই বলছে, কারণ আমাকে জামাত একটা নেগেটিভ ক্রিয়েট করতে পারছে যে আমাদের এই 5 আগস্ট পরে যত মামলা হামলা হয়েছে সবকটার প্রতিপক্ষ কিন্তু বিএনপি, এবং এই জন্য কোনো কোনো জায়গায় জামাত ইসলাম এবং অবভিয়াসলি বিএনপিও একটা উল্লেখযোগ্য ভোট পাবে। এবং আজকের আমার কথা শেষ করতেছি, আপনার এই প্রশ্নের উত্তর দেয় আজকে আরেকটা বড় ব্যাপার যে নির্বাচনের তারিখ ঘোষণার পর মানে আমাদের প্রেসিডেন্ট খুব মাইন্ড করছেন। উনি মানে বাংলাদেশের প্রেসিডেন্ট শুধু মাইন্ডই করেন নাই, তিনি অসম্মানিত বোধ করছেন। যে একটা দেশের প্রেসিডেন্ট যখন অসম্মানিত বোধ করবেন, আবু তাহের সাহেব, আমি মনে করি আপনার আমার এই ব্যাপারে একটা আফসোস বা একটা উচ্চাসা বা একটা দীর্ঘশ্বাস ফেলা উচিত। আমার কাছে মনে হচ্ছে ওই যে আপনার সাবেক প্রধানমন্ত্রীর রায়ের পরে যে একজন ওনার লয়ার যে বলছিলেন, আমি খুব দুঃখ কি করছি জানি, খুব দুঃখ পাচ্ছি আমি, আর হেসে দিয়েছি। সো ওনার কথার সাথে এরকম কোনো মিল আছে কিনা আপনার কি মনে হয়? না, সেটাই, মানে এটা তো মুখ ফুটে অনেক কিছু বলতে পারতেছেন না। এখন উনি কি মানে পদত্যাগ করে উনি কি উনাকে ছেড়ে দেওয়া হবে না কারাগারে যাবেন, এটাও তো মানে এটা ঝেড়ে কাশলে বোঝা যাইতো। মানে আমি তো মানে দুশ্চিন্তায় আছি, তো দেখা যাক কি হয়। তবে এটা একটা নাটকীয়তা। কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? এটা তো স্পষ্ট না, ওনাকে নাকি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে দেশের রাষ্ট্রপতি, ওনার প্রেস উইং বন্ধ করে দেওয়া হয়েছে। তো উনি কি মানে আমি তো শিওর না যে উনি কি বাথরুমে যাওয়ার সময় উনাকে পাহারা দেওয়া হয়। উনি তো জানালা দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার লোক না। তো মানে উনি কি বন্দী আছে নাকি? উনি দেশের প্রেসিডেন্ট, উনি ফোন করে মানে ওই ইন্টারভিউ দিতে পারে আন্তর্জাতিক সংস্থাকে। উনি তো ওই দরজা খুলে প্রেসিডেন্ট ভবনের দৌড় দিতে পারে না। তো উনি যে পদত্যাগ করতে চাইলে তো আগেই করতে পারতো। এখন বলতেছে নির্বাচন পর্যন্ত থাকবে, তারপরে পদত্যাগ করবে। তার মানে এই লোকটা তার কিছু ওনার তো অবস্থা নিতে হবে, পদত্যাগ করতে হবে না, এমনি চলে যেতে হবে। হ্যাঁ, তো সেই তো এখন এটা যদি আসে বা অন্য যারা জোট যদি আসে, অন্য জোট, তাহলে তো ওনাকে রাখবে না তারা প্রেসিডেন্ট। আমি একটা দেশের প্রেসিডেন্ট, আমি তো আর বলতে পারি না যে উনি ফল কথাবার্তা বলতেছে, কিন্তু এটা যদি কেউ বলে ফেলে তাহলে সাহেব আপনি এখন কি করবেন? রাইট। আচ্ছা ডক্টর নকিবুর রহমান, সো আপনার কি মনে হয় আওয়ামী লীগের ভোট কি জামাত পাবে বলে মনে হয় আপনার? দেখেন, নির্বাচনে কিন্তু কখনো ভোটটা মানে গ্যারান্টিড না। মানে
আপনি ডেফিনেটলি নির্বাচনের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন আমেরিকাতে, দেশে বিভিন্ন জায়গায়। ভোটারদেরকে কিন্তু মোবিলাইজ করতে হয়, ভোট কেন্দ্রে নিয়ে যেতে হয়। আহ, ভোটাররা, আপনি ফোন করে বললেন যে ভাই যাইও একবার, তারা মানে আপনার কথায় সুরসুর করে গিয়ে ভোট দিয়ে আসবে, বিষয়টা কিন্তু এরকম না। এটা হলো প্রথম কথা। আমি বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে এ পর্যন্ত জীবনে একবারই ভোট দিয়েছিলাম, সেটা হলো আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে। সেখানে আমার কয়েকজন বন্ধু নির্বাচনে দাঁড়িয়েছিল। তারা প্রত্যেক দিন ফোন দিয়ে বলতো যে দোস্ত ভোট দিতে কিন্তু ভুলিস না। ইভেন নির্বাচনের দিন সকাল থেকে ফোন দিত যে ক্যাম্পাসে কখন আসতেছিস। সো এটাই কিন্তু রিয়ালিটি, যে নির্বাচনের ভোট ভিক্ষা করতে হয়। আপনি যদি আশা করেন যে ভোটাররা, আপনি একটা মতবাদে বিশ্বাস করেন তারা অটোমেটিক্যালি গিয়ে ভোটের বাক্সে ভোট দিবে, এটা খুব কমই ঘটে। সো সেই কারণে আওয়ামী লীগের সমর্থন যেটাই থাকুক না কেন, এই আওয়ামী লীগের এই সমর্থকদেরকে মোবিলাইজ করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো যেই নেতা আওয়ামী লীগের থাকার কথা, তারা তো অর্ধেক পালাতক, আর বাকি অর্ধেক তো জেলে। সো জেল থেকে কিংবা পলাতক থেকে তো তারা এই ভোটার মোবিলাইজ করতে পারে না। এ কারণে ইব্রাহিম চৌধুরী ভাই যেটা বলেছেন যে আওয়ামী লীগের অনেক সমর্থক তারা ভোট দিতে যাবে না, এবং ডেফিনেটলি আওয়ামী লীগের অনেক সমর্থক আওয়ামী লীগের যে এই বর্বরতা, দুর্নীতি, এই ব্যাপারে ওয়াকেফাল ছিল না, যার কারণে আওয়ামী লীগের সমর্থনটাও অনেকটা কমে গিয়েছে। দ্বিতীয় বিষয় হলো যে এই 5ই আগস্টের পরে, এটাও ইব্রাহিম খলিল ভাই যেটা বলেছেন আমি তার সাথে একমত, যে আওয়ামী লীগের অনেক সমর্থক যারা আওয়ামী লীগের কোনো নেতৃত্বর পর্যায়ে ছিল না, কিংবা কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না, শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করে, এই কারণে তাদেরকে হয়রানি করা হয়েছে, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সো এই মিথ্যা মামলা, হয়রানি যারা করেছে, তারা যদি ভোট চেতে আসে, অবশ্যই এই সমস্ত লোকজন তাদেরকে ভোট দেবে না। যারা তাদেরকে হয়রানি করেনি, যারা তাদের উপরে নির্যাতন করেনি, তাদেরকেই ভোট দেবে। সো সেই ক্ষেত্রে আপনি এই স্থানীয় বিষয়টা কিন্তু অনেক জায়গায় ইম্প্যাক্ট করবে, এবং অনেক জায়গাতে বিএনপির স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দরা, তারা কিন্তু আওয়ামী লীগের নিরীহ লোকজনের উপরে মামলা করে চাঁদাবাজি করেছে মামলা থেকে নাম ছুটানোর জন্য। সো এই জায়গাগুলোতে যাদের বিরুদ্ধে এই ধরনের নির্যাতন হয়েছে, তারা কখনোই কিন্তু বিএনপিকে ভোট দেবে না। তারা জামাতকে ভোট দেবে কিনা এটা ডেফিনেটলি নিশ্চিত না, কারণ জামাতের প্রতি তাদের একটা আইডিওলজিক্যাল ঘৃণা রয়েছে। কিন্তু অনেক জায়গায় জামাতের কাছ থেকে এই লোকগুলা বিপদে কিন্তু সাহায্যও পেয়েছে। সুতরাং এই ভোটটা, এটা পুরাপুরি লোকাল রাজনীতির উপরে ডিপেন্ড করছে, লোকাল ক্যান্ডিডেটের উপরে ডিপেন্ড করছে, এবং তারা কার কাছ থেকে সহযোগিতা পেয়েছে, কার কাছ থেকে নির্যাতন পেয়েছে, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করবে। সো এখানে এটা কোনো একক দলের পকেটে পুরা ভোটটুকু যাবে না। ইট উইল বি এ স্প্লিট, এবং ইট উইল বয়েল ডাউন টু কারা মানুষকে মানুষ হিসাবে মর্যাদা দিয়েছে, কারা মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। সাহাব ভাই, আপনার কাছে এখন যাই, যে আমাদের হেলথ ইন্স্যুরেন্সের যে সমস্যা, মিলিয়নস অফ পিপল দে আর লুজিং দ্য হেলথ ইন্স্যুরেন্স, হোয়াট ইউ আর গোয়িং টু অফার? আপনার কি কাছে কোনো সমাধান আছে যে যারা ভয়ভীতির মধ্যে আছে? যাদের ইন্স্যুরেন্স, এটা তো এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, কংগ্রেসে দুই দল বিভিন্ন প্রস্তাব দিয়ে কোনোটাই কিন্তু পাশ হয় নাই। এখন যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি নেক্সট উইকের ভিতরে কোনো ইমার্জেন্সি অর্ডার না দিয়ে এই ওবামা কেয়ার বলেন, ACH যেটা আছে, সেটা যদি অ্যানাদার 3 months অথবা 3 years না চালু করেন, তখন এই ইন্স্যুরেন্সগুলো ACH এসেনশিয়াল প্ল্যান যেটা, এটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে তখন আমাদের, বিশেষ করে এই প্ল্যানগুলো কিন্তু আমাদের দেশ থেকে অনেকে বেরিয়ে আসে, এবং যারা কেবল ইমিগ্রেশন নিয়ে আইছে, তারাই এসেনশিয়াল প্ল্যানগুলো পেত। তা তারা যখন পেত, তাদের 3 বছর অথবা 5 বছর না হওয়া পর্যন্ত তারা তো মেডিকেড আর এলিজিবল হবে না। তাদের অবস্থা খুবই খারাপ হবে। তাদের হসপিটালে, বিভিন্ন সিটি হসপিটাল যেখানে আছে, তাদের একটা কার্ড নিতে হবে, ওইখানে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে ট্রিটমেন্টের জন্য, এবং ওইখানেই তারা ইচ্ছা করলে ওষুধ নিতে পারবে তাদের ওই কার্ডের মাধ্যমে। সেই 10 বছর আগে যে নিয়ম ছিল, ওই একইভাবে চলবে। যাক, থ্যাংক ইউ সো মাচ। আপনার আমাদের কিন্তু আমি জি,
যে আপনার কাছে যদি আনইনসিওর্ড কোনো লোক আসে তাহলে ডিসকাউন্ট প্রাইসে ওষুধ পাওয়ার কোনো সুযোগ আছে? এখন এখন যে কি ধরনের ওষুধ তারা খাচ্ছে, সাধারণত কেউ যদি রেগুলার ডায়াবেটিক্স এবং প্রেশারের ওষুধ খায়, এগুলো কিন্তু এখন, এবং কোলেস্ট্রল ওষুধ খায়, এগুলো কিন্তু বেশি দাম না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত মান্থলি তাদের যদি ব্র্যান্ড নেম না হয়, এখন অনেক কিছুতে জেনারিক চলে আসে। আর আমাদের থ্যাঙ্কস টু আমাদের ইন্ডিয়া, এই ম্যাক্সিমাম এই ড্রাগগুলো ইন্ডিয়া থেকে আসে এবং ওই ড্রাগগুলো অনেক কম দামেই তারা এখানে এক্সপোর্ট করে। সেই হিসাবে এই 1 মাসের ওষুধের দাম ম্যাক্সিমাম তাদের পে করতে হবে $25 থেকে $30, ডিপেন্ডস অন দ্য ফার্মেসি টু ফার্মেসি। কিছু ফার্মেসি আবার অনেক সময় চেইনওয়ালারা, অনেকে আমরা মনে করি চেইনে গেলে মনে হয় আমি একটা সিম্বাস্টেটিন অথবা একটা লিসোপ্রিল অথবা লোসার্টান আমরা গেলাম, ওইখানে মনে হয় তারা ভালো ওষুধ দিবে, কিন্তু দেখা গেল ওই 30 লোসার্টানের ট্যাবলেটের জন্য $30 থেকে $40 চার্জ করতেছে। এবং আমরা খুব 1 ঘন্টা বসে থেকে আমরা মনে করলাম আমরা খুব ভালো ওষুধ পাইছি, কিন্তু সেম ওষুধ যখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসিতে আসলো, আমরা যখন বললাম না এটা অনলি $10, তখন উনি নিজেই বলবে আপনি কি পচা ওষুধ দিচ্ছেন, এই আমি দেখি তো আপনার ওষুধটা কোত্থেকে আইসে, এটা এক্সপায়ার্ড কেনা। এই ধরনের মন্তব্য আমরা প্রায় পাই। সেম ওষুধ, রাইট? সেম ওষুধ এবং সেম ম্যানুফ্যাকচারার। থ্যাংক ইউ সো মাচ সাহাব ভাই, আপনাকে অনেক কিন্তু ধন্যবাদ। এটা আমরা দেখে যাচ্ছি আমাদের বাঙালি কমিউনিটিতে বিশেষ করে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক তারা ধন্যবাদ। এবং বিশ্বাস যারা করতে চায় না যখন আমরা কম দামে বিক্রি করি। রাইট, থ্যাংক ইউ। আপনারা মানুষের সুবিধার জন্য হয়তো মুনাফা কম করে কম দামে ছেড়ে দেন, বাট আমার মনে হয় যে এখন সময় আসছে সবাই এটা রিয়েলাইজ করবেন। এবং যদি কেউ কোনো ধরনের ভ্যাকসিন দিতে চান, আপনারা লং আইল্যান্ড সিটি কেমিস্ট অথবা আপনার ফার্মেসি, এটা অনেকটা ইজি হতে, তারা যদি ডাক্তার সাহেবরা যদি অল্প ভিজিটে তাদের দেখে এবং তাদের যদি বিভিন্ন কমপ্লিকেশন না থাকে, রেনাল অথবা ক্যান্সার এই ধরনের, তারা কিন্তু এত বেশি ওষুধের দাম না, ইজিলি সার্ভাইভ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ সাহাব ভাই সময় দেওয়ার জন্য। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।